পিকে টিউটোরিয়াল হাবের আরেকটি নতুন ভিডিওয়ে আমার সকল প্রিয় দর্শক এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত জানাই। প্রিয় দর্শক, তোমাদের উদ্দেশ্যে আমি প্রথমে জানিয়ে রাখি, তোমরা আমার আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশটুকু দেখবে এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের এই কমেন্টগুলোই আমাকে পরবর্তীতে আরও এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওগুলি তৈরি করতে উৎসাহিত। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণীর ইতিহাস বিষয়ের প্রথম অধ্যায় প্রাককথন ইউরোপ ও আধুনিক যুগ, এই অধ্যায়টি নিয়ে আজ আলোচনা করব। তোমাদের এই অধ্যায় থেকে এর আগে 4টি পর্বে কিছু কিছু অংশ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি এই অধ্যায় থেকে আমার 5ম পর্বের ভিডিওয়ে বাকি অংশটুকু নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের মধ্যে আজকের যে আলোচনার বিষয়, আধুনিক রাষ্ট্রের প্রাথমিক উদ্ভব কিভাবে হয়েছিল, রাইজ অব দ্য মডার্ন স্টেট। অর্থাৎ এই আধুনিক যুগে ইউরোপের মধ্যে বিভিন্ন দেশগুলিতে শক্তিশালী জাতীয় রাষ্ট্রের এবং নিরঙ্কুশ রাজতন্ত্রের উদ্ভব ঘটেছিল। এই মধ্যযুগে সামন্ত শ্রেণীর প্রভাব এবং প্রতিপত্তি নষ্ট হয়ে গিয়েছিল। এই নিরঙ্কুশ রাজতন্ত্র বলতে বোঝায় এমন একটি রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা যেখানে সার্বভৌম রাষ্ট্র এবং প্রজাদের ওপরে রাজার নিরঙ্কুশ কর্তৃত্ব বজায় থাকে। পঞ্চদশ এবং ষোড়শ শতকে ইউরোপে এই নিরঙ্কুশ রাজতন্ত্রে 3টি রাষ্ট্র মধ্যে এগুলি দেখা গিয়েছিল। সেই 3টি রাষ্ট্র বা দেশ ছিল ইংল্যান্ড, ফ্রান্স এবং স্পেন। এই পঞ্চদশ থেকে ষোড়শ শতকে ইংল্যান্ড এবং ফ্রান্সের যে চূড়ান্ত রাজতন্ত্রের গোড়াপত্তন হয়েছিল তা কিন্তু এই ইতিহাস পর্যালোচনা করলে দেখতে পাওয়া যায়। মধ্যযুগের বহুজাতিক ভিত্তিক বিশাল বিশাল সাম্রাজ্যগুলি গড়ে উঠেছিল। আধুনিক যুগে সেই বহুজাতিক বিশাল বিশাল সাম্রাজ্যের জায়গায় গড়ে উঠেছিল জাতীয় চেতনাভিত্তিক রাষ্ট্রসমূহ, যার মধ্যে অন্যতম ছিল ইংল্যান্ডে টিউডর ও স্টুয়ার্ট এবং ফ্রান্সে বুর্ব রাজবংশের অধীনে জাতীয় রাষ্ট্রগুলি। ইংল্যান্ডের কথা যদি বলা যায় তাহলে বলতে হয় ইংল্যান্ডের সিংহাসনে এই টিউডর বংশের প্রতিষ্ঠাতা ছিলেন 7ম হেনরি, যার আসল নাম ছিল হেনরি টিউডর। তিনি 1485 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের সিংহাসন আরোহণ করেছিলেন। রানী এলিজাবেথের মৃত্যুর পর 1603 খ্রিস্টাব্দে টিউডর বংশের অবসান হয়েছিল এবং স্টুয়ার্ট বংশের শাসনকাল শুরু হয়েছিল। এই টিউডর বংশের শাসকগণ যারা ছিলেন পঞ্চদশ থেকে ষোড়শ শতকের মধ্যে, তারা হলেন 7ম হেনরি, যার সময়কাল ছিল 1485 থেকে 1509 খ্রিস্টাব্দ। তারপরে ছিলেন 8ম হেনরি, যার সময়কাল ছিল 1509 থেকে 1547 খ্রিস্টাব্দ। এরপরে বসেছিলেন 6ষ্ঠ এডওয়ার্ড, যার সময়কাল ছিল 1547 থেকে 1553 খ্রিস্টাব্দ। এরপরে সিংহাসনে বসেছিলেন মেরি, 1553 থেকে 1558 খ্রিস্টাব্দ রাজত্বকাল ছিল। এবং সর্বশেষ শাসক ছিলেন এলিজাবেথ, যার রাজত্বকাল ছিল 1558 থেকে 1603 খ্রিস্টাব্দ। এই পঞ্চদশ শতক শুরু হওয়ার আগেই সামন্ততন্ত্রের অবক্ষয় দেখা দিয়েছিল এবং সামরিক শক্তির পূর্ণ অধিকার কেন্দ্রীভূত হয়েছিল রাজার হাতে। যুদ্ধবিদ্যায় অভিজ্ঞ পেশাদার সৈন্যবাহিনী, গোলা বারুদের আবিষ্কার এবং তার সঙ্গে সঙ্গেই জড়িয়ে পড়েছিল প্রযুক্তিগত উদ্ভাবন, যার সামনে সামন্ত প্রভুদের দুর্গ কিন্তু আর দুর্ভেদ্য ছিল না। সামন্তদের এই নাইট নির্ভর অদক্ষ সেনাদের অসহায়তা সেই সময় প্রকট হয়ে উঠেছিল। রাজা হয়ে উঠেছিলেন সর্বেসর্বা। ফ্রান্সে এই সময় যে অবস্থার সৃষ্টি হয়েছিল তা হলো, এই মধ্য সপ্তদশ শতক ছিল ফরাসি চূড়ান্তবাদের একটি গঠনশীল পর্ব এবং এটি ছিল একটি যুগ সন্ধিক্ষণ। ফরাসি রাজতন্ত্রের প্রকৃত বিকাশ দেখা গিয়েছিল পূর্ব এবং চতুর্দশ লুইয়ের রাজত্বকালে। তার গৃহীত ব্যবস্থা ছিল 4র্থ হেনরি, কার্ডিনাল রিচলু ও মাজারিনের নীতির চূড়ান্ত পরিণতি। সপ্তদশ শতকে ফরাসি প্রশাসনের মূল বৈশিষ্ট্যই ছিল
সামন্ততান্ত্রিক বিচ্ছিন্নতার পরাজয় ঘটানো এবং রাষ্ট্রীয় চূড়ান্তবাদের প্রতিষ্ঠা করা। যদিও চতুর্দশ লুইয়ের রাজতন্ত্র কিন্তু সীমাহীন এবং সর্বগ্রাসী স্বৈরতন্ত্র স্বরূপ ছিল না। এই সময় ক্যাথলিক চার্চ, গিল্ডসমূহ, পার্লামেন্ট এবং অভিজাত শ্রেণী তাদের অধিকারকে অক্ষুণ্ণ রেখেছিল। তবে এই চূড়ান্ত রাজতন্ত্রের সংকট যে সময় দেখা দিয়েছিল, সময়কালটি ছিল পঞ্চদশ ও ষোড়শ শতক, এবং এই চূড়ান্ত রাজতন্ত্রের প্রতিষ্ঠা হয়েছিল ইংল্যান্ড ও ফ্রান্সে। সপ্তদশ শতকে সেই চূড়ান্ত রাজতন্ত্রেরই সংকট সৃষ্টি হয়। এই সময়ে রাজতন্ত্রের কর্তৃত্বের সঙ্গে পার্লামেন্টের সংঘাত শুরু হয়েছিল। আর এই সংঘাতের পটভূমি হিসেবে বলা যায়, বাণিজ্যের ক্ষেত্রে একচেটিয়া অধিকার নিয়ে রাজকীয় কর্তৃত্বের সঙ্গে পার্লামেন্টের এক চরম বিরোধের সৃষ্টি হয়েছিল। একচেটিয়া কর্তৃত্ব দেওয়ার অধিকার ছিল শুধুমাত্র রাজকীয় কর্তৃপক্ষের। কিন্তু সে সময় ইংল্যান্ডের এক শ্রেণীর ক্ষমতাবান বুর্জোয়া পণ্য কেনাবেচার ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীনতা চেয়েছিল এবং রাজকীয় হস্তক্ষেপের বিরোধিতা করেছিল। ইংল্যান্ডের স্টুয়ার্ট বংশের প্রথম শাসক ছিলেন প্রথম জেমস। ইংল্যান্ডের রাজা হওয়ার পর থেকে পার্লামেন্টের সঙ্গে তার বিরোধ বেঁধেই ছিল। তিনি মনে করতেন রাজাই হলেন সর্বোচ্চ ক্ষমতার অধিকারী এবং তিনি সকল আইনের ঊর্ধ্বে। তাই তিনি বলতেন, যেমন ঈশ্বরের সমালোচনার অধিকার কারণ নেই, ঠিক একই রকমভাবে রাজার কাজের সমালোচনা করার অধিকার কারণ নেই। বিচারক, জনগণ বা পার্লামেন্ট কেউই রাজার সমালোচনা করতে পারে না। এই সংকটের তৃতীয় কারণ রূপে বলা যায়, 1625 খ্রিস্টাব্দে প্রথম জেমসের মৃত্যুর পর তার পুত্র প্রথম চার্লস ইংল্যান্ডের সিংহাসনে বসেছিলেন। তার আমলে রাজা এবং পার্লামেন্টের মধ্যে তীব্র সংঘাতের সৃষ্টি হয়েছিল। 1640 খ্রিস্টাব্দে তিনি পার্লামেন্টের অধিবেশন ডাকতে বাধ্য হলেও কয়েকদিনের মধ্যেই তা ভেঙে দেওয়া হয়েছিল। একে বলা হতো শর্ট পার্লামেন্ট। কিন্তু 1640 খ্রিস্টাব্দের নভেম্বর মাস নাগাদ রাজা প্রথম চার্লস আবার পার্লামেন্টের অধিবেশন ডাকতে বাধ্য হয়েছিলেন। এই পার্লামেন্ট 1660 খ্রিস্টাব্দ পর্যন্ত 20 বছর স্থায়ী হয়েছিল বলেই একে লর্ড পার্লামেন্ট বলা হতো। তাহলে এখান থেকে তোমাদের দুটো প্রশ্ন হতে পারে, একটা শর্ট পার্লামেন্ট কি আর একটা লর্ড পার্লামেন্ট কি। 1641 খ্রিস্টাব্দে এই পার্লামেন্ট রাজশক্তির ক্ষমতা খর্ব করার জন্য তৈরি হয়েছিল। 1642 খ্রিস্টাব্দে চার্লস বনাম পার্লামেন্টের দ্বন্দ্ব আরো তীব্র হয়। উভয় পক্ষ সশস্ত্র সংগ্রামে অবতীর্ণ হয়েছিল। ইংল্যান্ডে মধ্যবিত্ত শ্রেণী রাজার স্বৈরাচারী কর্তৃত্ব সহ্য করতে কোনো মতেই রাজি ছিল না। তারা সশস্ত্র বিপ্লবের মাধ্যমে রাজাকে ক্ষমতাচ্যুত করেছিল। শেষ পর্যন্ত ইংল্যান্ডের স্টুয়ার্ট বংশীয় রাজা প্রথম চার্লসের শিরচ্ছেদ করে দেওয়া হয়েছিল। এখানে একটি শব্দ আছে একচেটিয়া, যাকে ইংরেজিতে বলা হয় মনোপলি। এই একচেটিয়া বলতে বোঝায় কোনো একটি দ্রব্যের উৎপাদন এবং বিক্রয়ের ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানের নিরঙ্কুশ ক্ষমতা। অনেক সময় আবিষ্কারকের পুরস্কার স্বরূপ বা আবিষ্কারের ক্ষেত্রে উৎসাহ দেওয়ার জন্য এই একচেটিয়া অধিকার দেওয়া হতো। এরপরে যেটা আসছে, অলিভার ক্রমওয়েল এবং ইংল্যান্ডে এই কমনওয়েলথ যুগের কথা। এই অলিভার ক্রমওয়েল ছিলেন একজন ইংরেজ সেনাপতি এবং রাজনীতিবিদ। তিনি ইংল্যান্ডের গৃহযুদ্ধের সময় পার্লামেন্টের পক্ষের সেনা দলের প্রধান নেতা ছিলেন। তিনি প্রথম চার্লসের অনুগামীদের পরাজিত করেছিলেন এবং রাজার বিচারের ব্যবস্থা করেছিলেন। বিচারে রাজা প্রাণদণ্ডে দণ্ডিত হয়েছিলেন। এরপর অলিভার ক্রমওয়েল ইংল্যান্ডে কমনওয়েলথ প্রতিষ্ঠা করেন। 1649 থেকে 1660 খ্রিস্টাব্দ পর্যন্ত 11 বছর রাজাবিহীন এই ইংল্যান্ডের সময়কালকে কমনওয়েলথ বলে অভিহিত করা হয়। এই সময় 1649 খ্রিস্টাব্দের 17 মার্চ এবং 19 মার্চ দুটি আইন পাস করা হয়। পাস করে ইংল্যান্ডে রাজার পদ এবং হাউস অফ লর্ডস এর উচ্ছেদ করা হয়েছিল। হাউস অফ কমন্স ইংল্যান্ডের সমস্ত ক্ষমতার অধিকার পেয়েছিল। অলিভার ক্রমওয়েল এই সময় দেশের রাজার পদ গ্রহণ না করলেও দেশের প্রশাসনিক কর্তৃপক্ষের প্রধান হয়ে উঠেছিলেন। তিনিও চার্লসের মতো সমান স্বৈরশাসক ছিলেন। 1658 খ্রিস্টাব্দে এই অলিভার ক্রমওয়েলের মৃত্যু হয়েছিল। তারপরে তার উত্তরাধিকারী অর্থাৎ অলিভার ক্রমওয়েলের মৃত্যুর পর তার পুত্র রিচার্ড ক্রমওয়েলকে প্রোটেক্টর বলে ঘোষণা করা হয়েছিল, কিন্তু তার অযোগ্যতার জন্য সেনাবাহিনী তাকে
সমর্থন করতে অস্বীকার করেছিল, যার ফলস্বরূপ তিনি পদত্যাগ করেছিলেন। এই রিচার্ড ক্রমওয়েলের পদত্যাগ পরেই ইংল্যান্ডে আবার রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল এবং 1660 খ্রিস্টাব্দের 29শে মে প্রথম চার্লসের পুত্র দ্বিতীয় চার্লস ইংল্যান্ডের সিংহাসনে বসেছিলেন। 11 বছর পর ইংল্যান্ডে আবার রাজতন্ত্র ফিরে এসেছিল। এই ঘটনাকেই রাজতন্ত্রের পুনঃস্থাপন বা রেস্টোরেশন বলা হয়। এরপরেই অর্থাৎ এই রেস্টোরেশনের পরেই ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লসের মৃত্যুর পর 1685 খ্রিস্টাব্দে তার ভাই দ্বিতীয় জেমস ইংল্যান্ডের সিংহাসনে বসেছিলেন। এই রাজা দ্বিতীয় জেমস ছিলেন ক্যাথলিকপন্থী এবং অস্থিরচিত্ত। তার রাজত্বকালে 1688 খ্রিস্টাব্দে তার শাসনের উচ্ছেদের জন্য গৌরবময় বিপ্লব ঘটেছিল, আর সেই অবস্থায় দ্বিতীয় জেমস ইংল্যান্ডের সিংহাসন ছেড়ে পালিয়ে গিয়েছিলেন। এই গৌরবময় বিপ্লব বলতে কি বোঝো বা বলতে কি বোঝায়, এর উত্তরে বলা যায়, দ্বিতীয় জেমসের অসাংবিধানিক শাসনে ইংল্যান্ডের মানুষ খুবই রেগে গিয়েছিল। 1688 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের অধিবাসীরা রাজা দ্বিতীয় জেমসের মেয়ে মেরি ও জামাই উইলিয়াম অফ অরেঞ্জকে ইংল্যান্ডের সিংহাসনে বসার জন্য আহ্বান জানিয়েছিল। সেই আহ্বানে উইলিয়াম ও মেরি হল্যান্ড থেকে ইংল্যান্ডে এলে রাজা দ্বিতীয় জেমস ফ্রান্সে পালিয়ে গিয়েছিলেন। উইলিয়াম ও মেরি ইংল্যান্ডবাসীর নানা শর্ত মেনে ইংল্যান্ডের সিংহাসনে বসেছিলেন। ইংল্যান্ডের রাজতান্ত্রিক শাসনে 1688 খ্রিস্টাব্দে এত বড় এই ধরনের বৈপ্লবিক পরিবর্তন ঘটেছিল বলেই এই বিপ্লবকে গৌরবময় বিপ্লব বলা হয়ে থাকে। এই সময় অর্থাৎ এই 1688 খ্রিস্টাব্দের গৌরবময় বিপ্লব শুরু রাজার পরিবর্তন ছিল না, ছিল রাজতন্ত্রের প্রকৃতির আমূল পরিবর্তন। রাজা বিল অফ রাইটস মেনে নিয়েছিলেন। এতে রাজার ওপর পার্লামেন্টকে স্থান দেওয়া হয়েছিল এবং এই বিল অফ রাইটসে বলা হয়েছিল, পার্লামেন্টের অনুমতি ছাড়া রাজা কোনো স্থায়ী সেনাবাহিনীকে রাখতে পারবে না। পার্লামেন্টের নির্বাচনে রাজা বাধা সৃষ্টি করতে পারবেন না। পার্লামেন্টের সদস্যদের বাক স্বাধীনতা এবং তর্ক করার অধিকার স্বীকৃত হয়েছিল। এছাড়াও পার্লামেন্টের অনুমতি ছাড়া রাজা কোনো রকম বাড়তি কর বা অর্থ সংগ্রহ করতে পারবেন না। আর এর ফলস্বরূপ রাজা পুরোপুরি পার্লামেন্টের অধীনে প্রতিষ্ঠিত হয়েছিলেন। এরপরে ইউরোপে যুক্তিবাদের যুগ অর্থাৎ মুক্ত চিন্তার বিকাশ লক্ষ্য করা গিয়েছিল। ইউরোপের ইতিহাসে অষ্টাদশ শতককে বলা হয়ে থাকে দ্য এজ অফ রিজন। এই মধ্যযুগের চিন্তাভাবনার কেন্দ্রবিন্দু ছিল খ্রিস্ট ধর্ম। রেনেসাঁস বা নবজাগরণ এবং রিফরমেশনের এই ধর্মকেন্দ্রিক দৃষ্টিভঙ্গিকে সরিয়ে দিয়ে যুক্তিবাদ ও বিজ্ঞানকে আশ্রয় দেওয়া হয়েছিল। যুক্তিনির্ভর বৈজ্ঞানিক চিন্তা রাষ্ট্র সমাজ, অর্থনৈতিক জীবন এবং জ্ঞান বিজ্ঞান চর্চায় প্রভাব বিস্তার করেছিল। রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থার উপর জ্ঞানদীপ্তির প্রভাব ছিল অবিসংবাদিত। আর এই অবস্থায় সপ্তদশ শতকে ইংল্যান্ডের যুগোপযোগী তত্ত্বের কথা বলেছিলেন দার্শনিক জন লকের উদারবাদ। এই জন লক ছিলেন এক বিখ্যাত দার্শনিক। তার রচিত সিভিল গভর্নমেন্ট প্রকাশিত হয়েছিল 1690 খ্রিস্টাব্দে। তার আগে 1651 খ্রিস্টাব্দে চিন্তাবিদ হবস তার লেভিয়াথান গ্রন্থ প্রকাশ করেছিলেন। ইংল্যান্ডের হুইগ দল জন লকের মতবাদ বিশ্বাস করত। জন লক 1632 খ্রিস্টাব্দে সমারসেটশায়ারে এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার পরিবার ছিল পিউরিটান মতবাদে বিশ্বাসী। এই জন লক তার মতবাদের কথা বা তার মতবাদে তিনি যা বলেছিলেন সেগুলি হলো, প্রকৃতির রাজ্যে মানুষ স্বাভাবিক অধিকার ভোগ করে, আর এই মানুষের স্বাভাবিক অধিকারগুলি হলো জীবনের অধিকার, স্বাধীনতার অধিকার এবং সম্পত্তির অধিকার। মানুষের স্বাভাবিক অধিকারকে ক্ষুণ্ণ করার অধিকার কারণ নেই। মানুষ অর্থের মাধ্যমে প্রাকৃতিক সম্পদকে সঞ্চয় করতে পারে। রাজা বা সরকার যদি দুর্নীতিগ্রস্ত হয়, স্বেচ্ছাচারী হয় বা দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, তাহলে জনগণ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করতে পারবে। তবে জন লক বিশ্বাস করতেন মানুষের মধ্যে কোনো অন্তর্নিহিত জ্ঞান থাকে না। অভিজ্ঞতাই হলো মানুষের এই জ্ঞানের উৎস। প্রথমে মন থাকে সাদা কাগজের মতো, তাতে কোনো রকমের তত্ত্ব থাকে না। মানুষ অভিজ্ঞতার মাধ্যমে সেই জ্ঞান লাভ করে থাকে। আর এই জন লকের আদর্শে অনুপ্রাণিত হয়েই ইংল্যান্ডে 1688 খ্রিস্টাব্দে গৌরবময় বিপ্লব সংগঠিত হয়েছিল।
তবে অষ্টাদশ শতকের প্রাক ফরাসি বিপ্লব যুগে মানুষের এই মননশীলতার ক্ষেত্রে যে আলোড়ন ঘটেছিল তা ইতিহাসে অষ্টাদশ শতকীয় যুক্তিবাদ নামে পরিচিত ছিল। ফরাসি দার্শনিক কন্ডর্সে সুন্দরভাবে বলেছিলেন, এমন এক সময় আসবে যখন সূর্যের কিরণ পতিত হবে শুধুমাত্র স্বাধীন মানুষের ওপর, আর স্বাধীন মানুষের একমাত্র প্রভুই হবে যুক্তিবাদ। তোমাদের এই প্রথম অধ্যায়ের প্রাককথন ইউরোপ ও আধুনিক যুগ এর ওপর যে সমস্ত বিষয়গুলি আছে সেগুলো আমি এই 5টি পর্বের মোট ভিডিওতে সম্পূর্ণ করে দিলাম। তোমরা আমার আজকের এই ভিডিওটি লাইক করে দেবে, কমেন্ট করবে, শেয়ার করে দেবে। আমার চ্যানেল নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে তোমরা আমার ভিডিও নোটিফিকেশনগুলো পেতে পারো। তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামে ফলো করে দেবে। ধন্যবাদ।